প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অর্থনৈতিক সম্মান তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতির একটি ক্লাস করব এবং এটা তোমাদের অনুরোধে, যেহেতু তোমাদের থার্ড ইয়ারের পরীক্ষা সামনে আছে, এই জন্য চেষ্টা করব আন্তর্জাতিক অর্থনীতির কয়েকটি ক্লাস দেওয়ার জন্য। এবং খুব দ্রুত সব কিছু দেওয়া সম্ভব হবে না, কারণ আমাকে একটা ক্লাসে ইচ্ছে করলে অনেক বেশি আমি যেতে পারবো না, কারণ একটা ক্লাসে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া শুধু মুখস্থ বিদ্যার মাধ্যমে যদি আমরা পড়ে যাই, আমরা পাস করতে পারবো, আমরা সার্টিফিকেট পাবো, তবে এই সার্টিফিকেট পরবর্তী জীবনে আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যারা অর্থনীতি বিষয়ে অনার্স করছি, আমাদের মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, আমাদের আন্তর্জাতিক অর্থনীতি, পাবলিক ফাইন্যান্স, সবগুলো বিষয় সম্পর্কে আমরা যদি ভালো ধারণা রাখতে পারি, তাহলে অর্থনীতি পাস করার পর আমাদেরকে বসে থাকতে হবে না। আর যারা পরীক্ষার 15 দিন আগে, 20 দিন আগে, 1 মাস আগে যারা প্রিপারেশন রাখো, তারা হয়তো সার্টিফিকেট পাবে পাস করার, কিন্তু এই সার্টিফিকেট তোমার জীবনে কোনো কাজে আসবে না। যেমন আমি দেখেছি যে দ্বিতীয় বর্ষের যে পরীক্ষা চলছে অনার্স, সেখানে সম্ভবত মাইক্রো পরীক্ষা শেষ, এই পরীক্ষা শেষ হওয়ার 2 দিন আগে বলছে যে স্যার, যে অমুক শীটটা একটু কি করেন দেন। কেন 2 দিন আগে শীটের কেন প্রয়োজন হবে? এগুলো তো পরীক্ষার অন্তত 2 মাস আগে আমাদের কোর্স শেষ করা দরকার। 2 দিন আগে তো আমি কিছুই শিখতে পারবো না। আমি বারবার বলছি, আবারও বলছি, যে আমরা যাতে আমাদের ভবিষ্যতের দিকটা যাতে আমরা চিন্তা করি, কারণ ভবিষ্যতে যখন কোনো চাকরিতে ভাইভাতে যখন যাব, তখন আমাকে সিলেবাস দেখে প্রশ্ন করবে না, আমাকে অর্থনীতির বিভিন্ন বিষয় সম্পর্কে কি করবে, প্রশ্ন করবে। সেক্ষেত্রে যদি সাবজেক্ট সম্পর্কে যদি গভীরতা থাকে, তাহলে পাস করার পর আমাকে বসে থাকতে হবে না। এই জন্য আমি অনুরোধ করব, আমরা সাবজেক্ট যেটা পড়বো, যতটুকু পড়বো আমরা ভালোভাবে আমরা বুঝে পড়ার আমরা চেষ্টা করব। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি সাধারণত সাজেশন দেই না, এবং সাজেশনে আমি বিশ্বাসী না। একটা অধ্যায় সম্পর্কে আইডিয়া রেখে, ভালো ধারণা রেখে আমাকে পরীক্ষার হলে যেতে হবে, সাজেশন দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য আমাকে স্যার সাজেশন দেন, স্যার সাজেশন দেন, ইনবক্সে এই ধরনের অনুরোধ করে লাভ হবে না। সুতরাং একটু অনুরোধ করব যে সাজেশনের জন্য আমাকে অনুরোধ না করাটাই কি ভালো। হ্যাঁ, কোনো একটা সাবজেক্ট যদি না বুঝি যে স্যার ওই টপিক্সের উপর লেকচারটা আমাদের দরকার, আমি চেষ্টা করব সেই লেকচারটা কি দেওয়ার জন্য। তো শুরু করছি আজকে আন্তর্জাতিক অর্থনীতির প্রথম ক্লাস। আমি এই প্রথম ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু কি করব, আলাপ করব। এই প্রথম ক্লাসে প্রথমে আমি মূল্য সম্পর্কে একটু ধারণা দেব। কি সম্পর্কে? মূল্য সম্পর্কে। আমাদের কাছে মনে হবে এগুলো সহজ জিনিস, এগুলো জানার কি দরকার? এগুলো জানলেই আন্তর্জাতিক অর্থনীতির জটিল চিত্রগুলো কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর এগুলাকে যদি আমরা গুরুত্ব না দিই, জটিল চিত্র জটিল থাকবে, কখনো সহজ হবে না। তো মূল্য, আমরা জানি মূল্য 2 ধরনের। একটা হচ্ছে ব্যবহারিক মূল্য, ব্যবহারিক মূল্য, আর একটা হচ্ছে কি বিনিময় মূল্য। কোন
কোনো দ্রব্যের বা পণ্যের কয়টা মূল্য আছে? দুটি মূল্য আছে। একটা হচ্ছে ব্যবহারিক মূল্য, আরেকটা হচ্ছে বিনিময় মূল্য। ব্যবহারিক মূল্যটা কি? ব্যবহারিক মূল্যটা হচ্ছে ওই দ্রব্যের উপযোগের উপর নির্ভর করে। যে দ্রব্যের উপযোগ যত বেশি হবে তার ব্যবহারিক মূল্য তত বেশি হবে। যেমন পানির উপযোগ বেশি, অতএব পানির ব্যবহারিক মূল্য খুবই বেশি, কারণ পানি ছাড়া আমরা চলতে পারবো না। আর বিনিময় মূল্যটা কি? বিনিময় মূল্য হচ্ছে একটা দ্রব্যের বিনিময়ে অপর একটা দ্রব্য কি পরিমাণ পাওয়া যায়, এটা হচ্ছে বিনিময় মূল্য। আবার বলছি, একটি দ্রব্যের বিনিময়ে অপর দ্রব্য কি পরিমাণ পাওয়া যায়, সেটা হচ্ছে বিনিময় মূল্য। যেমন 1 কেজি চালের বিনিময়ে আমি 2 কেজি আটা পাই, অতএব 1 কেজি চালের মূল্য হচ্ছে 2 কেজি আটা। আবারও বলছি, 1 কেজি চালের বিনিময়ে 2 কেজি আটা পাই, তাহলে 1 কেজি চালের মূল্য হচ্ছে 2 কেজি আটা। আবার ঘুরিয়ে যদি বলি, 2 কেজি আটার বিনিময়ে 1 কেজি চাল পাওয়া যায়, তাহলে 1 কেজি আটার বিনিময়ে আধা কেজি চাল পাওয়া যায়। অতএব 1 কেজি আটার বিনিময় মূল্য হচ্ছে হাফ কেজি, মানে আধা কেজি আটা। তাহলে বিনিময় মূল্য হচ্ছে একটি দ্রব্যের বিনিময়ে অপর দ্রব্য কি পরিমাণ পাওয়া যায়, সেটা হচ্ছে বিনিময় মূল্য। যেমন আমরা একটা এক্স এর বিনিময়ে 4টা ওয়াই পাই। কয়টা ওয়াই পাই? আমরা একটা এক্স এর বিনিময়ে 4টা ওয়াই পাই। তাহলে একটা এক্স এর বিনিময় মূল্য হচ্ছে 4টা ওয়াই। আমাদের অর্থনীতিতে ব্যবহারিক মূল্য এবং বিনিময় মূল্যের ভিতরে যেটা বাস্তবে কাজে লাগে বেশি, সেটা হচ্ছে বিনিময় মূল্য। যেটা বেশি কাজে লাগে সেটা হচ্ছে বিনিময় মূল্য। আর বিনিময় মূল্যকে যখন আমরা অর্থের মাধ্যমে প্রকাশ করি তখন সেটাকে দাম বলে। আবারও বলছি, বিনিময় মূল্যকে যখন আমরা অর্থের মাধ্যমে প্রকাশ করি তখন সেটাকে দাম বলে। মনে করেন যে একটা ওয়াইয়ের দাম হচ্ছে 10 টাকা। কত টাকা? একটা প্রাইস অফ ওয়াই, একটা ওয়াই দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা। তাহলে একটা এক্স এর দাম কত? 40 টাকা। কত টাকা হবে? 40 টাকা। কেন? একটা এক্স এর বিনিময়ে 4টা ওয়াই পাওয়া যায়। একটা ওয়াইয়ের দাম 10 টাকা, তাহলে 4টা ওয়াইয়ের দাম কত? 4 দশে 40 টাকা। এর মানে একটা এক্স এর দাম হচ্ছে 40 টাকা। আবারও বলছি, একটা এক্স এর বিনিময়ে 4টা ওয়াই পাওয়া যায়। একটা ওয়াইয়ের দাম কত? 10 টাকা। তাহলে 4টা ওয়াইয়ের দাম 4 দশে 40 টাকা, মানে একটা এক্স এর দাম হচ্ছে 40 টাকা। যদি অর্থনীতিতে একটা ওয়াইয়ের দাম যদি 5 টাকা হতো, তাহলে 4টা ওয়াইয়ের দাম কত হতো? 4 5 20 টাকা। 4টা ওয়াই মানে কি? একটা এক্স এর দাম কত হতো? 20 টাকা। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বিনিময় মূল্যকে যখন আমরা অর্থের মাধ্যমে প্রকাশ করি তখন এটাকে দাম বলে। যেমন ওয়াইয়ের দাম 10 টাকা, এক্স এর দাম 40 টাকা। ওয়াইয়ের দাম 5 টাকা হলে এক্স এর দাম কত? 20 টাকা। তাহলে বিনিময় মূল্যকে অর্থের মাধ্যমে প্রকাশ করাটা হচ্ছে দাম। তা আমরা যে দাম আর বিনিময় মূল্য অনেক সময় একই অর্থে ব্যবহার করি, কিন্তু আসলে পার্থক্য আছে। হয়তো লেখার সময় যেখানে আমাদের
বিনিময় মূল্য লেখার কথা ছিল, আমরা সেখানে দাম লিখি। আসলে যে আমরা মূল্য যেটা বলি অর্থনীতিতে, সেটা হচ্ছে কিন্তু বিনিময় মূল্য। তা আমরা ব্যবহার মূল্য সম্পর্কে ধারণা নিলাম, বিনিময় মূল্য সম্পর্কে ধারণা নিলাম, দাম সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা একটা কথায় আসি, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা আমার আন্তর্জাতিক অর্থনীতির জন্য। খাতায় লিখে রাখো 1 নাম্বার পয়েন্ট দিয়ে। সেটা হচ্ছে দুটি দ্রব্যের দাম একই সাথে বাড়তে পারে, কিন্তু বিনিময় মূল্য কখনো একই সাথে বাড়তে পারে না। কি বলেছি? দুটি দ্রব্যের দাম একই সাথে বাড়তে পারে, কিন্তু বিনিময় মূল্য কখনো একসাথে বাড়তে পারে না। দুটি দ্রব্যের দাম একই সাথে কি হয়? বাড়তে পারে, কিন্তু বিনিময় মূল্য একই সাথে বাড়তে কি পারে না। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে একটির মূল্য বাড়লে, একটির কি মূল্য বাড়লে, এখানে দেখেন আমি একটির মূল্য বলেছি, আমি বিনিময় মূল্য বলি নাই। এই মূল্য বললে আমরা কি বুঝে নেব? বিনিময় মূল্য। এই যে মূল্য বলেছি, বিনিময় শব্দটা লিখি নাই, কিন্তু মূল্য বললে আমরা কি বুঝবো? বিনিময় মূল্য বুঝবো। ঠিক আছে, তাহলে একটির মূল্য বাড়লে অপরটির কি কমে, একটির মূল্য বাড়লে অপরটির মূল্য কমে, অপরটির মূল্য কি হয়? কমে। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা লিখেছি। আমাদের অনেকেরই এটা জানা থাকে না যে দুটি দ্রব্যের দাম একই সাথে বাড়তে পারে, কিন্তু বিনিময় মূল্য একই সাথে বাড়তে পারে না। একটির মূল্য বাড়লে অপরটির মূল্য কমে। এই কথাটা মনে রাখবে। কয় নাম্বার পয়েন্ট? 2 নাম্বার পয়েন্ট। একটা পণ্যের মূল্য বাড়লে অপরটার কি হবে? কমবে। মানে এক্স পণ্যের মূল্য যদি বেশি হয়, তাহলে ধরে নিতে হবে ওয়াই পণ্যের মূল্য কি কম। ওয়াই পণ্যের মূল্য যদি বাড়ে, ধরে নিতে হবে কি এক্স পণ্যের মূল্য কমে গিয়েছে। কখনো এক্স আর ওয়াই দুটি পণ্যের মূল্য একসাথে বাড়তে পারে না, একটি বাড়লে আরেকটি কমে। একটুকু উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে বিষয়টা একেবারেই কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। এক্স দ্রব্যের মূল্য, ওয়াই দ্রব্যের মূল্য। পি এক্স হচ্ছে প্রাইস অফ এক্স, পি ওয়াই হচ্ছে প্রাইস অফ ওয়াই। এক্স দ্রব্যের মূল্য হচ্ছে 10 টাকা আর ওয়াই দ্রব্যের মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে এক্স এর বিনিময় মূল্যটা কত? একটা এক্স এর বিনিময় 2টা ওয়াই পাওয়া যায়। একটা এক্স এর বিনিময়ে কয়টা ওয়াই পাওয়া যায়? 2টা ওয়াই পাওয়া যায়। যেহেতু এক্স এর মূল্য কত টাকা? 10 টাকা, আর ওয়াই মূল্য কত? 5 টাকা। তাহলে একটা এক্স এর বিনিময়ে কয়টা ওয়াই পাওয়া যায়? 2টা ওয়াই পাওয়া যায়। কিভাবে? বাজারে যদি আমি একটা এক্স দ্রব্য বিক্রি করি, তাহলে কত টাকা পাবো? 10 টাকা পাবো। ওয়াই এর দাম কত? 5 টাকা।
10 টাকা পেলে 5 টাকা দিয়ে কয়টা ওয়াই কিনতে পারবো? 10 টাকা পেলে 10 টাকা দিয়ে 2টা ওয়াই কিনতে পারবো, কারণ একটা ওয়াই কত? 5 টাকা, তাহলে 2টা ওয়াই 10 টাকা। আবার বলছি, বাজারে এক্স এর মূল্য 10 টাকা, ওয়াই এর মূল্য 5 টাকা। আমি বাজারে গিয়ে আমার এক্স দ্রব্যটা বিক্রি করলাম, কয়টা? একটা। কত টাকা পাবো? 10 টাকা। আমার পকেটে কত টাকা আছে? 10 টাকা আছে। আমি ওয়াই কয়টা কিনতে পারবো? ওয়াই এর দাম 5 টাকা। 5 টাকায় একটা ওয়াই কিনতে পারবো, 10 টাকায় 2টা ওয়াই। 10 টাকায় 2টা ওয়াই, এর মানে একটা এক্স এর বিনিময়ে 2টা ওয়াই পাওয়া যায়। তাহলে এক্স দ্রব্যের দাম 10 টাকা, ওয়াই দ্রব্যের দাম 5 টাকা, একটা এক্স এর বিনিময় মূল্য হচ্ছে 2টা ওয়াই। ক্লিয়ার? এখন ওয়াই দ্রব্যের দাম 10 টাকা হয়ে গেছে, দ্বিগুণ, আর এক্স দ্রব্যের দাম হয়ে গেছে 30 টাকা। তাহলে এক্স এরও দাম বেড়েছে, ওয়াই এরও দাম বেড়েছে। দুটি দ্রব্যের দাম একই সাথে বাড়তে পারে। এক্স দ্রব্যের দাম 10 টাকা হতে 30 টাকা হয়েছে, ওয়াই দ্রব্যের দাম 5 টাকা হতে 10 টাকা হয়েছে। এক্স এরও দাম বেড়েছে, ওয়াই এরও দাম বেড়েছে। দুটি দ্রব্যের দাম কি হয়েছে? বাড়তে পারে। এই যে লিখেছি, একই সাথে বাড়তে পারে, কিন্তু বিনিময় মূল্য একই সাথে বাড়তে পারে না। দেখি আমরা, এখন বাজারে যদি একটা এক্স বিক্রি করি, তাহলে আমি কত টাকা পাবো? 30 টাকা পাবো। একটা এক্স বিক্রি করলে আমি পাবো কত? 30 টাকা পাবো। ওয়াই এর দাম কত? 10 টাকা। তাহলে 10 টাকায় মিলে একটা এক্স, তাহলে 30 টাকায় মিলবে কয়টা এক্স? 3টা। ভুল বললাম, 10 টাকা। ওয়াই এর দাম হচ্ছে 10 টাকা, 10 টাকায় মিলে একটা ওয়াই, তাহলে 30 টাকায় মিলবে 3টা ওয়াই। আবারও বলছি, এক্স দ্রব্যের দাম 10 টাকা, ওয়াই 30 টাকা, ওয়াই দ্রব্যের দাম 10 টাকা। অর্থাৎ দুটি দ্রব্যের দাম একই সাথে বাড়তে পারে। 10 থেকে 30, 5 থেকে 10 বেড়েছে। বিনিময় মূল্য দেখব। একটা এক্স দ্রব্য বিক্রি করলে বাজারে কত টাকা পাচ্ছি? 30 টাকা। মানে আমার পকেটে কত টাকা আছে? 30 টাকা আছে। একটা এক্স দ্রব্য বিক্রি করে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে কয়টা ওয়াই দ্রব্য পাবো? একটা ওয়াই দ্রব্যের দাম কত? 10 টাকা। 10 টাকা দিয়ে একটা ওয়াই পাওয়া যায়। 30 টাকা দিয়ে কয়টা পাওয়া যাবে? 3টা। তাহলে এখন একটা এক্স এর বিনিময়ে কয়টা ওয়াই পাওয়া যায়? 3টা ওয়াই পাওয়া যায়। একটা এক্স এর বিনিময়ে 3টা ওয়াই পাওয়া যায়। আগে একটা এক্স এর বিনিময়ে 2টা ওয়াই পেতাম, এখন একটা এক্স এর বিনিময়ে কয়টা ওয়াই পাচ্ছি? 3টা ওয়াই পাচ্ছি। এর মানে কি হলো? এক্স দ্রব্যের বিনিময় মূল্য বেড়েছে। এক্স দ্রব্যের বিনিময় মূল্য বেড়েছে, সংক্ষেপে এক্স দ্রব্যের মূল্য বেড়েছে, আর ওয়াই দ্রব্যের মূল্য কমে গিয়েছে। কেন? আগে 2টা ওয়াই দিয়ে একটা এক্স পেতাম, এখন 3টা ওয়াই দিয়ে কয়টা এক্স পাচ্ছি? একটা এক্স পাচ্ছি। তাই ওয়াই এর মূল্যটা কি হয়ে গেছে? কমে গিয়েছে। একেবারে কমন সেন্স। আবারও বলছি, আগে একটা এক্স দিয়ে কয়টা ওয়াই পেতাম? 2টা। এখন একটা এক্স দিয়ে কয়টা ওয়াই পাচ্ছি? 3টা। যারা এক্স বিক্রি করে তারা মনে মনে খুশি না? আগে 2টা ওয়াই পেতাম, এখন একটা এক্স দিয়ে কয়টা ওয়াই পাই? 3টা ওয়াই পাই। এর মানে এক্স এর দাম কি হয়ে গেছে? বেড়ে গিয়েছে। আর যারা ওয়াই বিক্রি করে তারা কিন্তু মনে মনে খুশি না। কেন খুশি না? আগে 2টা ওয়াইয়ের বিনিময়ে একটা এক্স পেত, এখন 3টা ওয়াই, মানে ওয়াই বেশি দিয়ে একটা এক্স পায়। তাহলে ওয়াইয়ের দাম কমে গেছে, ওয়াইয়ের মূল্য কমে গেছে। তাহলে আমরা দেখেছি এক্স আর ওয়াই উভয়ের দাম কি হয়েছে? বেড়েছে। কিন্তু মূল্য, অর্থাৎ বিনিময় মূল্য, আমরা মূল্য বললে বিনিময় মূল্য বুঝবো, মূল্য এক্স এর বেড়েছে, ওয়াই কমেছে। মূল্য এক্স এর বেড়েছে, ওয়াই কমেছে। তাহলে একটা জিনিস আমরা বুঝে নিলাম যে দাম দুটি দ্রব্যের একই সাথে বাড়তে পারে, কিন্তু বিনিময় মূল্য অর্থাৎ মূল্য
একটির বাড়লে অপরটির মূল্য কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ দুটি পণ্যের মূল্য কখনো একসাথে বাড়তে পারে না, একটার বাড়লে আরেকটার কমবে। এখন আমি একটা মূল্য রেখা অঙ্কন করব। কি অঙ্কন করব? একটা মূল্য রেখা। তাহলে একটা জিনিস জানলাম, এটা কিন্তু ভুলে গেলে হবে না, একটার মূল্য বাড়লে আর একটার মূল্য কমে। এখন আমরা মূল্য রেখা, আমরা ফার্স্ট ইয়ারেও মূল্য রেখা অঙ্কন করেছি, যেটা আমরা বাজেট রেখা বলতাম। সেকেন্ড ইয়ারও অঙ্কন করেছি, এটা ওই নিরপেক্ষ রেখা তত্ত্বে আছে। এই যে একটা মূল্য রেখা আমি অঙ্কন করছি, ভূমি অক্ষে এক্স দ্রব্য আর লম্বকে কি আছে? ওয়াই দ্রব্য। ঠিক আছে, এক্স দ্রব্য আর কি ওয়াই দ্রব্য। ধরে এতটুকু হচ্ছে 10 আর এখান থেকে এতটুকু হচ্ছে কত? 40। কেউ বলছে স্যার ছোটটাকে আপনি 40 ধরলেন, অসুবিধা নাই। লম্বক্ষে সামান্য দূরত্ব, এতটুকু দূরত্ব বেশি নির্দেশ করতে পারে, আর ভূমিঅক্ষে এতটুকু দূরত্ব কি নির্দেশ করতে পারে? এখান থেকে এতটুকু হয়তো 5 নির্দেশ করে, আর এখান থেকে এতটুকু হয়তো কত 2 নির্দেশ করে। ঠিক আছে, এটা ধরার উপরে ডিপেন্ড করে, এটা অসুবিধা নাই। আমরা সব কাগজে যারা আমরা এঁকেছি তার আমরা জানি। তাহলে এই হচ্ছে একটা মূল্য রেখা। ভূমিঅক্ষে কত? এক্স দ্রব্যের পরিমাণ এই বিন্দু পর্যন্ত সর্বোচ্চ এক্স 10 একক, এখানে আরেকটু কম হবে 9 একক, 8 একক, 7 একক, এখানে 0 একক। ওয়াই দ্রব্য কত? 40 একক সর্বোচ্চ। এই মূল্যরেখা কি নির্দেশ করে? এই মূল্যরেখা নির্দেশ করে আমি ঠিক এখান থেকে এখানে যদি চলে আসি, কোথা থেকে? এখান থেকে এখানে যদি চলে আসি, তাহলে আমি 40 একক, কত একক? 40 একক ওয়াই পাবো। অর্থাৎ এখান থেকে এখানে, আর আমি 10 একক এক্স যদি দিয়ে দিই, এই যে তীর চিহ্ন দেখিয়েছি, 10 একক এক্স যদি কি করে দিয়ে দিই, তাহলে 40 একক ওয়াই পাবো। অর্থাৎ 10 একক এক্স এর বিনিময়ে 40 একক ওয়াই পাওয়া যাবে। 10 একক এক্স এর বিনিময়ে 40 একক এক্স পাওয়া যাবে। এই যে 10 একক এখান থেকে এখানে চলে আসলাম, মানে পুরো 10 একক এক্স দিয়ে দিলাম, তাহলে এক্স এর পরিমাণ কত? 0 না? আমি যদি পুরো 10 একক এক্স দিয়ে দিই, তাহলে এক্স এর পরিমাণটা কত? 0। আমার কাছে এক্স কয়টা আছে? 10টা আছে, আমি 10টা দিয়ে দিলাম, তাহলে এক্স এর পরিমাণ কত? 0। ওয়াই পাবো কতটুকু? 40 একক। অর্থাৎ 10 একক এক্স এর বিনিময়ে 40 একক ওয়াই পাওয়া যায়। আর অন্যভাবে আমরা বলতে পারি, মানে যে ওয়াই বিক্রয় করে, মানে যে ওয়াই এর মালিক, সে ওয়াই বিক্রি করে এক্স নেয়, সে এখান থেকে এখানে 40 একক ওয়াই দিয়ে 10 একক এক্স পায়, 40 একক ওয়াই দিয়ে 10 একক এক্স পায়। আমি এক্স এর বিনিময় মূল্যটা বার করব এই মূল্য রেখা অনুযায়ী। তাহলে সে 10 একক এক্স দিয়ে কত একক ওয়াই পায়? 40 একক। তাহলে 1 একক এক্স দিয়ে ওয়াই পায় কত? 4 একক। 10 এ 40, 1 এ কত? 4, 40 কে 10 দ্বারা ভাগ করলে 4। তাহলে এই মূল্য রেখাটা কি নির্দেশ করে? এই মূল্য রেখাটা নির্দেশ করে এক্স এর বিনিময় মূল্য কত? 4 একক ওয়াই। এক্স এর বিনিময় মূল্য কত? 4 একক, 4 একক ওয়াই। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দু বিনিময় মূল্য কত নির্দেশ করবে? 4 একক ওয়াই। এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4। কেন? ব্যাখ্যা করি। কারণ আমরা জানি কোন রেখার স্লোপ কত? লম্ব বাই ভূমি। লম্ব কত? ওয়াই। ভূমি কত? এক্স। ওয়াই মান কত? 40। এক্স এর মান কত? 10 সমান কত? 4। এই যে আমার 4 মিলে গেছে। অর্থাৎ খাতায় লিখে রাখো, অর্থাৎ ভূমি অক্ষে ধরা দ্রব্যের বিনিময় মূল্য হচ্ছে ওই রেখার কি? স্লোপ।
ভূমি অক্ষে ধরা দ্রব্যের বিনিময় মূল্য হচ্ছে ওই রেখার কি স্লোপ, ওয়াই বাই এক্স কি স্লোপ না, কত 40/10 কত 4। আমি বিনিময় মূল্য এক্স এর কি বের করেছি 4। তাহলে আমরা কি শিখলাম, ভূমি অক্ষে ধরা দ্রব্যের বিনিময় মূল্য হচ্ছে মূল্য রেখার স্লোপ। আমি ইচ্ছে করে এক্স দ্রব্যের বলি নাই, কারণ এক্স দ্রব্য ভূমি অক্ষেও ধরতে পারি, আবার লম্ব অক্ষেও ধরতে পারি। আমার এখানে কি আছে ভূমি অক্ষে। আরেকজন চিত্র আঁকার সময় কোথায় ধরেছে এক্স লম্ব অক্ষে আর ওয়াই কি ভূমি অক্ষে। এই জন্য আমি কি বলেছি, ভূমি অক্ষে ধরা দ্রব্যের বিনিময় মূল্য হলো ওই রেখার কি স্লোপ, ওই রেখার কি স্লোপ, মানে মূল্য রেখার কি স্লোপ। আমরা জানি, আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি অনার্সে, আমরা সেকেন্ড ইয়ারে পড়েছি মূল্য রেখার স্লোপটাকে দুটি দ্রব্যের দামের অনুপাত হিসাবে প্রকাশ করা হয়। এক্স দ্রব্যের দাম আর ওয়াই দ্রব্যের দামের অনুপাত হিসেবে প্রকাশ করা হয়। তাহলে অবশ্যই এক্স দ্রব্যের দাম আর ওয়াই দ্রব্যের দামের অনুপাতটা কত হবে, এই 4 হবে। অর্থাৎ মূল্যরেখার স্লোপ যেভাবে ওয়াই বাই এক্স, একইভাবে কি পি এক্স বাই পি ওয়াই, পি এক্স বাই পি ওয়াই। অর্থাৎ এটা যদি 4 হয় পি এক্স বাই পি ওয়াই কত হবে 4 হবে। অর্থাৎ দুইটি দ্রব্যের দামের অনুপাত কত হবে 4 হবে, যদি বিনিময় মূল্য যদি কি হয় 4 হয়। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। মনে করো ওয়াই দ্রব্যের দাম 10 টাকা, পি ওয়াই, তার এক্স দ্রব্যের দাম কত হবে 40 টাকা। এই দেখো কত হয়ে গেল, বিনিময় মূল্য 4 টাকা। মনে করি আমার ওয়াই দ্রব্যের দাম হচ্ছে কত 20 টাকা, তাহলে এক্স দ্রব্যের দাম কত হবে 80 টাকা। এই যে বিনিময় মূল্য কত হবে 4। মানে দাম যাই হোক না কেন বিনিময় মূল্য কত হবে 4। এখানে 10 হলে এটা এই 4 এর সাথে মিল রেখে 40 হবে, 20 হলে 4 এর সাথে মিল রেখে কত হবে 80 হবে। আমরা একটু চিন্তা করি, আমরা এক্স দ্রব্য, এটা হচ্ছে কার দাম, এই উপরে পি এক্স, এক্স দ্রব্যের দাম 40 টাকা। অর্থাৎ একটা এক্স দ্রব্য বিক্রি করে আমি কত টাকা পাচ্ছি 40 টাকা পাচ্ছি। ওয়াই দ্রব্যের দাম কত 10 টাকা, 10 টাকা একটা ওয়াই পাই, 40 টাকায় কয়টা ওয়াই পাই 4টা ওয়াই পাই। অথবা একটা এক্স এর বিনিময়ে 4টা ওয়াই পাওয়া যায়। আর এখানে আমরা দেখি একটা এক্স তো বিক্রি করে 80 টাকা পাচ্ছি, ওয়াই এর দাম কত 20 টাকা, 20 টাকায় একটা ওয়াই পাই, 80 টাকায় কয়টা পাই 4টা ওয়াই পাই। এই যে বিনিময় মূল্য কত 4 টাকা। ঠিক আছে, তাহলে এই বিনিময় মূল্যের উপর নির্ভর করে কি হবে দামটা নির্ধারিত হবে। 10 হলে 40, 20 হলে 80, 5 হলে 20, এখানে 20 হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমি বুঝলাম, সেটা হচ্ছে মূল্য রেখার স্লোপ। মূল্য রেখার স্লোপ হলো কার স্লোপ, মূল্য রেখার স্লোপ হলো, লিখে দেই, মূল্য রেখার স্লোপ। স্লোপের বাংলা কি ঢাল। ঢাল হলো ভূমি অক্ষে ধরা দ্রব্যের মূল্য। মূল্যরেখার স্লোপ হলো ভূমি অক্ষে ধরা দ্রব্যের কি মূল্য। যদি এই মূল্যরেখার স্লোপ যদি, আর আমরা জানি 4 কেন দিয়েছি, সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে স্লোপ কি থাকে স্থির থাকে। স্লোপ সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে স্লোপ কি থাকে স্থির থাকে। এই যে এখানে 4 4 4 4 4 4 দিয়েছি, যদি এখানে 5 দিতাম সব জায়গাতে কি হতো 5। তাহলে আমি চিত্রটা এখন একটু মুছে ফেলছি। আমি কি শিখেছি, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, মূল্যরেখার স্লোপ হলো ভূমি অক্ষে ধরা দ্রব্যের কি মূল্য। তাহলে একটু দেখি, আমি এদিকে এক্স দ্রব্য ধরেছি ভূমি অক্ষে, লম্ব অক্ষে কি ধরেছি ওয়াই দ্রব্য ধরেছি। এই যে একটা আমি বাজেট রেখা আঁকলাম, এ বি বাজেট রেখা। এই বাজেট রেখার স্লোপ কত 5, মানে এই বিন্দুতে 5, এই বিন্দুতে 5, এই বিন্দুতে 5। এর মানে কি, এর মানে হচ্ছে একটা এক্স এর বিনিময়ে 5টা ওয়াই পাওয়া যায়। একটা এক্স এর বিনিময়ে কয়টা ওয়াই পাওয়া যায় 5টা ওয়াই পাওয়া যায়।
এখন একটু প্রশ্ন করছি, ভালো করে লক্ষ্য করো। এই আরেকটা মূলরেখা সিডি, আরেকটা মূলরেখা লাল কালি দিয়ে অঙ্কন করলাম। কি অঙ্কন করেছি? সিডি মূলরেখা অঙ্কন করেছি। এই সিডি মূলরেখার স্লোপটা কত হবে? সিডি মূলরেখার স্লোপটা কত হবে? নিঃসন্দেহে এবি মূল্যরেখার স্লোপের চেয়ে সিডি মূল্যরেখার স্লোপ কম। কেন? আমরা জানি ফ্ল্যাটার রেখার স্লোপ কি হয়? কম হয়। আমরা কি জানি? আমরা জানি ফ্ল্যাটার রেখার স্লোপ কি হয়? কম হয়। এটা আমরা জানি। কি জানি? খাড়া রেখার স্লোপ বেশি হয়, আর ফ্ল্যাটার মানে ঢালু রেখার স্লোপটা কি হয়? কম হয়। এখানে এবি খাড়া, তার স্লোপ হচ্ছে 5, সিডি ফ্ল্যাটার, অর্থাৎ তার স্লোপ 5-এর চেয়ে কম হবে। এখন 5-এর চেয়ে কম, আমি যদি 4.5 লিখি হবে, 4 লিখলে হবে, 3 লিখলে হবে। মনে করি স্লোপ কত? 3। তাহলে এই বিন্দুতে স্লোপ 3, এই বিন্দুতে স্লোপ 3, সব জায়গায় এই রেখার স্লোপ কত? 3। এর মানে এটা এবিতে, এর মানে সিডি মূল্য রেখাতে 1 একক এক্স এর বিনিময়ে স্লোপ 3 না, 3 একক ওয়াই পাওয়া যায়। এর মানে হচ্ছে সিডি মূল্য রেখাতে 1 একক এক্স এর বিনিময়ে কয় একক? 3 একক ওয়াই পাওয়া যায়। যেহেতু ফ্ল্যাটার রেখার স্লোপ কম, তাহলে আমরা এখন কি দেখলাম? এক্স এর মূল্য মানে বিনিময় মূল্য বেড়েছে না কমেছে? আমরা এবি রেখাতে 1 একক এক্স এর বিনিময়ে 5 একক ওয়াই পাই, আর সিডি রেখাতে 1 একক এক্স এর বিনিময়ে 3 একক ওয়াই পাই। এর মানে এক্স এর মূল্য কি হয়ে গেছে? কমে গিয়েছে। এক্স এর মূল্য কমে গিয়েছে, কারণ যে দ্রব্যের মূল্য কমে সেই দ্রব্য বাজারে বিক্রি করে তার বিনিময়ে অন্য দ্রব্য কম পরিমাণে পাওয়া যায়, ঠিক কিনা? যে দ্রব্য মূল্য কমে, যেমন এখন আমাদের পেঁয়াজের দাম খুব বেশি, তো একজন পেঁয়াজ বিক্রেতা আগে 1 কেজি পেঁয়াজ বিক্রি করে 30 টাকা পেত। 30 টাকা দিয়ে চালের কেজি যদি 40 টাকা ধরি, তাহলে 30 টাকা দিয়ে সে 1 কেজির চেয়ে কম চাল সে ক্রয় করতে পারত। আর এখন সে 1 কেজি পেঁয়াজ বিক্রি করে 200 টাকা পাচ্ছে। তাহলে 1 কেজি চালের বিনিময়ে সে 5 কেজি চাল কি পেয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে আমরা বুঝবো মূল্য যদি বাড়ে তাহলে সে ওই পণ্যটার 1 এককের বিনিময়ে অন্য পণ্যটা বেশি পাওয়া যাবে, আর যদি মূল্য কমে যায় বিনিময়ে অন্য পণ্যটা কম পাওয়া যাবে। আমি আগে এই এবি রেখাতে স্লোপ 5 ধরে নিয়েছি মনে করি, ফলে 1 একক এক্স এর বিনিময়ে আমি 5 একক ওয়াই পেয়েছি। সিডি রেখা এবির চেয়ে ফ্ল্যাটার, এবির চেয়ে সিডি রেখা ফ্ল্যাটার। আমরা জানি ফ্ল্যাটার রেখায় স্লোপ বা ঢাল কম হয়। আমি কল্পনা করে নিয়েছি ঢালটা হচ্ছে 3, এর মানে সিডি রেখাতে আমি 1 একক এক্স এর বিনিময়ে 3 একক ওয়াই পাওয়া যায়। তাহলে ওয়াই কম পাচ্ছি না? কম পাচ্ছি। এর মানে হচ্ছে সিডি রেখাতে এক্স দ্রব্যের মূল্য কমে গেছে। সিডি রেখাতে এক্স দ্রব্যের মূল্য কমে গিয়েছে। অতএব অত্যন্ত ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা লিখে রাখো, সেটা হচ্ছে মূল্য রেখা ফ্ল্যাটার হলে
ফ্ল্যাটার মানে কি? ঢালু। ঢালু হলে আমি এক্স দেব না বলে বলছি ভূমি ধরা, ভূমি ধরা দ্রব্যের মূল্য কি হয়? মূল্য কমে যায়। দ্রব্যের মূল্য কি হয়ে যায়? কমে যায়। ভিবিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা লিখে রাখো, যে মূল্যরেখা ফ্ল্যাটার মানে ঢালু হলে, যে সিডির মতো, ভূমিকে ধরা দ্রব্যের, ইচ্ছে করে এক্স বলি নাই, ভূমিকে এক্স হলে এক্স, জেড হলে জেড, ওয়াই হলে ওয়াই, ধরা দ্রব্যের মূল্য কমে যায়। ঠিক আছে? তাহলে কমন সেন্স, এক্স এর মূল্য যদি কমে যায় তাহলে ওয়াই এর মূল্যটা কি? বেড়ে যায়। ওয়াই এর মূল্যটা বেড়ে যায়, এটা বলা লাগবে না। কেন? একটু আগে শিখিয়েছি যে দুটি দ্রব্যের মূল্য একসাথে বাড়তেও পারে না, একসাথে কমতেও পারে না। একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। যেহেতু বলেছি মূল্যরেখা ফ্ল্যাটার হলে ভূমিকে ধরা দ্রব্যের মূল্য কমে যায়, এর মানে লম্বকে ধরা দ্রব্যের মূল্য বেড়ে যায়। এর মানে হচ্ছে লম্বকে ধরা দ্রব্যের মূল্য বেড়ে যায়। এর মানে কি বলছি? লম্বকে ধরা দ্রব্যের মূল্য বেড়ে যায়। ক্লিয়ার? কারণ আমি বলেছি মূল্যরেখা ফ্ল্যাটার হলে ভূমিকে ধরা দ্রব্যের মূল্য কমে যায়, আর যেহেতু একটা কমলে অপরটা বাড়ে, মানে লম্বকে ধরা পণ্য ওয়াই দ্রব্যের মূল্যটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে? জি। এখন আমি একটা প্রশ্ন করছি। মনে করি এবি রেখাটা, খুব ভালো করে লক্ষ্য রাখো, কারণ আন্তর্জাতিক অর্থনীতির দ্বিতীয় ক্লাস থেকে দেখবা অনেক কিছু আমরা সহজে তত্ত্বগুলো পড়ে ফেলবো। বেসিক জিনিসগুলো আজকে ক্লিয়ার করি প্রথম ক্লাসে। ঠিক আছে? আর বেসিক জিনিসগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। যে মনে করি এবি রেখাটা হচ্ছে অভ্যন্তরীণ মূল্য রেখার, সিডি রেখাটা হচ্ছে আন্তর্জাতিক মূল্য রেখা। মনে করি এবি রেখাটা হচ্ছে অভ্যন্তরীণ মূল্য রেখা আর সিডি রেখাটা হচ্ছে আন্তর্জাতিক মূল্য রেখা। মানে অভ্যন্তরীণ বাজারে এক্স আর ওয়াই দ্রব্যের বিনিময় মূল্য কি, সেটা এবি রেখা নির্দেশ করে। আর আন্তর্জাতিক বাজারে এক্স এবং ওয়াই দ্রব্যের বিনিময় মূল্য কি, এটা সিডি রেখা নির্দেশ করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এক্স দ্রব্যের মূল্যটা অভ্যন্তরীণ বাজারে বেশি না আন্তর্জাতিক বাজারে বেশি? অভ্যন্তরীণ বাজারে বেশি না আন্তর্জাতিক বাজারে বেশি? আমরা একটু দেখি। সিডিটা ফ্ল্যাটার রেখা, অতএব ফ্ল্যাটার রেখাতে আমরা কি বলেছি? মূল্য রেখা ফ্ল্যাটার বা ঢালু হলে ভূমিকে ধরা দ্রব্যের মূল্যটা কমে যায়। এবারে সিডি রেখাতে এক্স দ্রব্যের মূল্য কম, সিডি রেখাতে এক্স দ্রব্যের মূল্য কম। এর মানে হচ্ছে আন্তর্জাতিক বাজারে এক্স দ্রব্যের দাম কম, আন্তর্জাতিক বাজারে এক্স দ্রব্যের দাম কম। তাহলে এক্স দ্রব্যের দাম কম হলে ওয়াই দ্রব্যের দাম কি? বেশি। ওই যে একটু আগে শিখিয়েছিলাম, একটা কম হলে আরেকটা বেশি। তাহলে আমার আন্তর্জাতিক বাজারে এক্স দ্রব্যের দাম কম। এখন আমরা কোন পণ্যটা আমদানি করি, যেটার দাম বেশি না দাম কম? আন্তর্জাতিক বাজারে যে পণ্যের দাম কম সেটা আমরা আমদানি করি। যেহেতু আন্তর্জাতিক বাজারে এক্স দ্রব্যের দাম কম, সেজন্য এক্স দ্রব্য হবে আমাদের আমদানি দ্রব্য, আমাদের আমদানি দ্রব্য। আর এক্স দ্রব্যের দাম কম, এর মানে ওয়াই দ্রব্যের দাম কি? বেশি। এক্স দ্রব্যের দাম কম, এর মানে কি? ওয়াই দ্রব্যের দাম কি? বেশি। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যেহেতু ওয়াই দ্রব্যের দাম বেশি,
আমরা ওয়াই দ্রব্য রপ্তানি করব। ওয়াই দ্রব্য রপ্তানি করব। একটা কথা মনে রাখতে হবে, আমরা কোন পণ্য আমদানি করব, কোন পণ্য রপ্তানি করব, একেবারে কমন সেন্স, বাস্তব জ্ঞান দিয়ে চিন্তা করি। আমরা অর্থনীতিকে যদি বাস্তব জ্ঞান দিয়ে চিন্তা করি তাহলে অর্থনীতি সহজ, কঠিন না, একেবারেই সহজ। আমরা আন্তর্জাতিক বাজার থেকে সেই পণ্য আমদানি করব যে পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে কম। আবার দেশীয় বাজার হতে আন্তর্জাতিক বাজারে যে পণ্যের দাম কম সেটা আমি আমদানি করব। আর আমার দেশীয় বাজার হতে আন্তর্জাতিক বাজারে যে পণ্যের দাম বেশি আমি সেটা কি করব? রপ্তানি করব। যেমন আমার দেশের বাজারে একটা পণ্যের দাম হচ্ছে $10, আন্তর্জাতিক বাজারে হচ্ছে $8। তাহলে এই পণ্য কি আমি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে লাভ আছে? লাভ নাই, আমি এটা দেশের বাজারে বিক্রি করব। আর যেহেতু আন্তর্জাতিক বাজারে $8 আর দেশের বাজারে কত? $10, তখন কিন্তু কিছু ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজার থেকে ওই পণ্য কি করবে? আমদানি করে দেশের বাজারে বিক্রি করবে, যেহেতু আন্তর্জাতিক বাজারে দাম কম। আবার আন্তর্জাতিক বাজারের দাম যদি $15 হয় আর দেশের বাজারে যদি $10 হয়, তাহলে আমি এই পণ্যটা আন্তর্জাতিক বাজারে রপ্তানি করব। তাহলে মনে রাখতে হবে, আন্তর্জাতিক বাজারে যে পণ্যের দাম কম সেটা হচ্ছে আমদানি পণ্য, এবং যে পণ্যের দাম বেশি সেটা হচ্ছে রপ্তানি পণ্য। তাহলে সিডি যদি আমার আন্তর্জাতিক মূল্য রেখা হয়, তাহলে সে আন্তর্জাতিক মূল্য রেখা আমার অভ্যন্তরীণ মূল্য রেখা এবি হতে ফ্ল্যাটার হওয়ার কারণে সিডি রেখাতে আমার এক্স দ্রব্যের মূল্য কম। অতএব এক্স দ্রব্যের আন্তর্জাতিক মূল্য কম হওয়ার কারণে আমি এক্স দ্রব্য কি করব? আমদানি করব। আর ওয়াই আন্তর্জাতিক, এক্স এর মূল্য যখন কম আর ওয়াই চিন্তা করার দরকার নাই, নিশ্চিত থাকতে হবে ওয়াই এর মূল্য দেশের বাজারের তুলনায় আন্তর্জাতিক বাজারে কি বেশি। অতএব ওয়াই আমরা আন্তর্জাতিক বাজারে রপ্তানি করব। এখন একটু উল্টে ফেলি কথাটা। মনে করি সিডি হচ্ছে অভ্যন্তরীণ মূল্য রেখা আর এবি হচ্ছে আন্তর্জাতিক মূল্য রেখা। মনে করি সিডি হচ্ছে, আগে বলেছিলাম আন্তর্জাতিক মূল্য রেখা, এখন বলছি সিডি হচ্ছে অভ্যন্তরীণ মূল্য রেখা আর এবি হচ্ছে আন্তর্জাতিক মূল্য রেখা। কথায় ঘুরিয়ে ফেললাম। তাহলে সিডি যদি অভ্যন্তরীণ মূল্য রেখা হয়, তাহলে অভ্যন্তরীণ বাজারে এক্স এর মূল্যটা কি কম। আগে এবি রেখাতে একটা এক্স এর বিনিময়ে 5টা ওয়াই পাওয়া যায়, মানে আন্তর্জাতিক বাজারে। আর দেশীয় বাজারে, এখন সিডি কি বলছি? অভ্যন্তরীণ মূল্য রেখা, মানে দেশের অভ্যন্তরে একটা এক্স এর বিনিময়ে 3টা ওয়াই পাওয়া যায়। এর মানে হচ্ছে যে দেশের বাজারে এক্স এর মূল্যটা কি কম। কোন বাজারে? দেশের বাজারে এক্স এর মূল্য কম, একটা এক্স এর বিনিময়ে 3টা ওয়াই পাওয়া যায়। আর এবি হচ্ছে আন্তর্জাতিক মূল্য রেখা, একটা এক্স এর বিনিময়ে 5টা ওয়াই পাওয়া যায়। যেহেতু দেশের বাজারে এক্স এর মূল্যটা কি কম, এর মানে আন্তর্জাতিক বাজারে এক্স এর মূল্যটা বেশি। দেশের বাজারে কম, এর মানে আন্তর্জাতিক বাজারে কি বেশি। তাহলে এক্স হবে রপ্তানি পণ্য, আর এক্স এর মূল্য আন্তর্জাতিক বাজারে বেশি হলে ওয়াই এর মূল্যটা কম হবে, ওয়াই হবে কি? আমদানি পণ্য। তাহলে সাবধান, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমার যে এবি এবং সিডির ভিতরে কোনটা আন্তর্জাতিক মূল্য রেখা। আমি সিডি কে যদি আন্তর্জাতিক মূল্য রেখা বলি, তাহলে আন্তর্জাতিক বাজারে এক্স এর দামটা কি কম, কারণ ফ্ল্যাটার রেখাতে ভূমিয়ককে ধরা দ্রব্যের মূল্য কমে যায়। তাহলে এক্স এর দামটা কি কম, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এক্স এর দাম কম, আমি এক্স কি করব? আমদানি করব, আর ওয়াই কি করব? রপ্তানি করব। আর সিডি কে যদি আমি অভ্যন্তরীণ মূল্য রেখা বলি, তাহলে অভ্যন্তরীণ বাজারে এক্স এর দাম কম, এর মানে আন্তর্জাতিক বাজারে এক্স এর দাম বেশি, অতএব এক্স হয়ে যাবে আমার রপ্তানি পণ্য। এক্স এর দাম বেশি, তাহলে ওয়াই এর দাম কম, ওয়াই হয়ে যাবে আমার আমদানি পণ্য। তাহলে মূল্য রেখা সম্পর্কে আমি আলোচনা করলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমি আলোচনা করব উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখাটা কি একটু দেখাই আমি।
এদিকে আমি এক্স দ্রব্য ধরেছি, ভূমি অক্ষে আর লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরেছি। এটা হচ্ছে এ বি। এটা হচ্ছে আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। দ্বিতীয় বর্ষের কল্যাণ অর্থনীতির মাইক্রো ইকোনমিক্সে যে ক্লাস দিয়েছে, সেই ক্লাসে আমি প্যারেটোর প্রান্তিক শর্ত হতে বক্স ডায়াগ্রাম, যেটা সম্পদের সীমাবদ্ধতা দেখায়, সেখান থেকে কিন্তু এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অঙ্কন করে দেখিয়েছি। আমরা এই ক্লাসগুলো দেখা দরকার। হ্যাঁ, এগুলা এখন না হলে থার্ড ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার পর দেখা দরকার। বলতে পারো সেকেন্ড ইয়ার তো শেষ করে এসেছি, আর দেখার কেন দরকার? পাস করার পর তো চাকরির জন্য ভাইবা পরীক্ষা দিতে হবে, তখন কাজে লাগবে। এই জন্য স্টুডেন্ট লাইফে যা শিখবো সেটাই ভবিষ্যতে কাজে লাগবে। কোচিং সেন্টারে কোনো কিছু শেখানো হয় না, শুধু পরীক্ষা হয়, কোনো কিছু শেখানো হয় না। এই জন্য আমাদের কি করতে হবে? স্টুডেন্ট লাইফে যা শিখবো সেটাই আমাকে ভবিষ্যতে কি করতে হবে? কাজে লাগাতে হবে। অর্থাৎ থার্ড ইয়ার পরীক্ষা শেষ হয়ে গেলে একটু সেকেন্ড ইয়ারের মাইক্রোটা ভালো করে দেখতে হবে আমাদেরকে। এই এবি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে সেটা একটু বলে দিচ্ছি আমি। এই যে E1 বিন্দু, এটা এক্স দ্রব্যের উৎপাদন O(x1), ওয়াই দ্রব্যের উৎপাদন OY1 নির্দেশ করে। E2 বিন্দু, এক্স দ্রব্যের উৎপাদন OX2, ওয়াই দ্রব্যের উৎপাদন OY2 নির্দেশ করে। লক্ষ্য করি এক্স এর উৎপাদন বেড়ে গেছে, ওয়াই এর উৎপাদন কি হয়ে গেছে? কমে গেছে। এক্স এর উৎপাদন বেড়ে গিয়েছে আর ওয়াই এর উৎপাদনটা কি কমে গিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের সম্পদ সীমিত। সীমিত সম্পদ হওয়ার কারণে যখন আমরা এক্স এর উৎপাদনটা E1 এ OX1 হতে E2 তে OX2 তে বাড়িয়েছি, তখন আমার অতিরিক্ত সম্পদের প্রয়োজন পড়ে, সেই সম্পদটা আমি ওয়াই দ্রব্য হতে কি করেছি? এক্স এ নিয়ে এসেছি। ফলে ওয়াই দ্রব্যের সম্পদের সংকট দেখা দেয়, ফলে ওয়াই এর উৎপাদন কি হয়ে গেছে? কমে গিয়েছে। তাহলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কার সাথে রিলেটেড? সম্পদের সীমাবদ্ধতার সাথে কি রিলেটেড? তাহলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের সংজ্ঞাটা কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভের সংজ্ঞা হচ্ছে যে রেখার প্রতিটি বিন্দু দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সমন্বয় দেখায়। যেমন E1 বিন্দু এক্স দ্রব্যের উৎপাদন OX1, ওয়াই দ্রব্যের উৎপাদন OY1। E2 বিন্দু এক্স দ্রব্যের উৎপাদন OX2, ওয়াই দ্রব্যের উৎপাদন OY2। দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সমন্বয় দেখায়। যেখানে সীমিত সম্পদের পূর্ণ এবং কাম্য ব্যবহার হয়, সীমিত সম্পদের পূর্ণ এবং কাম্য ব্যবহার হয়, তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। তাকে কি বলে? উৎপাদন সম্ভাবনা রেখা বলে। তাহলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা কি একটু বলে দিচ্ছি। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হচ্ছে যে রেখার প্রতিটি বিন্দু, আর অনেক বিন্দু আছে, দুটি দ্রব্য উৎপাদনের, যেমন এখানে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য উৎপাদনের বিভিন্ন সমন্বয় দেখায়, যেখানে সীমিত সম্পদের পূর্ণ এবং কাম্য ব্যবহার নিশ্চিত হয়। এবং আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভে দেখছি একটা দ্রব্যের উৎপাদন বাড়ালে আরেকটা দ্রব্যের উৎপাদন কমাতে হয়। যেমন E1 থেকে E2 বিন্দুতে, কোথায়? E1 থেকে E2 বিন্দুতে মনে করি আমি এক্স দ্রব্যের উৎপাদন 1 একক বাড়িয়েছি, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন মনে করি 3 একক কি হয়ে গেছে? কমে গিয়েছে। এই যে কমে গেছে না? কিভাবে? এই E1 বিন্দুতে এক্স দ্রব্যের ওয়াই দ্রব্যের উৎপাদন ছিল E1(x1), E2 তে কত? E2(x2). তাহলে কতটুকু কমছে? E1 কে কমছে না? E1 বিন্দুতে ওয়াই দ্রব্যের উৎপাদন OY1 মানে E1(x1), E2 বিন্দুতে ওয়াই দ্রব্যের উৎপাদন OY2 মানে E2(x2). তাহলে উৎপাদন কতটুকু কমছে? E1 কে মনে করি 3 একক। আর x এর উৎপাদন E1 বিন্দুতে OX1, E2 বিন্দুতে কত? OX2। কতটুকু বাড়ছে? x1 x2 মানে কে E2 মনে করি 1 একক বাড়ছে। তাহলে আমরা কি দেখছি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভে E1 থেকে E2 বিন্দুতে
এক্স এর উৎপাদন মনে করি 1 একক বাড়ার কারণে ওয়াই এর উৎপাদন মনে করি 3 একক কি হয়ে গেছে। আমি 4 এককও লিখতে পারতাম, 2 এককও লিখতে পারতাম, 3 একক ধরেছি, মনে করি 3 একক কমে গিয়েছে। এটাকে বলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের স্লোপ। মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফার বিটুইন এক্স এন্ড ওয়াই কত? 3। মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফার বিটুইন এক্স এন্ড ওয়াই কত? 3। এটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখার কি? স্লোপ। সেটা কত? 3। 3 হলে আমি কি বুঝবো? 3 হলে আমি বুঝবো এক্স এর উৎপাদন 1 একক বাড়ালে ওয়াই এর উৎপাদন 3 একক ছাড়া লাগে। এক্স এর উৎপাদন 1 একক বৃদ্ধি করলে ওয়াই এর উৎপাদন কতটুকু ছাড়া লাগবে? 3 একক ছাড়া লাগবে। যদি মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফার বিটুইন এক্স এন্ড ওয়াই যদি 2 হয়, কি বুঝবো? এক্স এর উৎপাদন 1 একক বাড়ালে ওয়াই এর উৎপাদন 2 একক ছাড়া লাগবে। যদি প্রোডাকশন পসিবিলিটি কার্ভের স্লোপ 2 না হয়ে যদি কত হয়? 5 হয়, তাহলে কি বুঝবো? এক্স এর উৎপাদন 1 একক বৃদ্ধি করলে ওয়াই এর উৎপাদন 5 একক ছাড়া লাগবে। এই যে দেখিয়েছি, 1 একক বাড়াতে ওয়াই কত ছাড়ছি? 3 একক। 5 হলে 5 একক। এখন একটা বিষয় বলছি, তাহলে আমি বলছি যেটা হচ্ছে মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফার বিটুইন এক্স এন্ড ওয়াই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার স্লোপ। আর আমরা দেখতে পাচ্ছি এই উৎপাদন সম্ভাবনা এবি হচ্ছে বক্রাকার রেখা। আমরা জানি কোন বক্রাকার রেখার কোন বিন্দুর স্লোপ বের করতে হলে ওই বিন্দুতে স্পর্শক টানতে হয়। কোন বক্রাকার রেখার কোন বিন্দু দিয়ে স্লোপ অঙ্কন করতে হলে, স্লোপ জানতে হলে ওই বিন্দুতে স্পর্শক টানতে হয়। ওই বিন্দুর স্পর্শক যদি খাড়া হয় স্লোপ বেশি হবে, ফ্ল্যাটার হলে স্লোপ কি হবে? কম হবে। তাহলে ইটি বিন্দুর স্লোপ বের করার জন্য এই যে স্পর্শক টেনেছি ই1 বিন্দুর, ইটি বিন্দুর স্লোপ বার করার জন্য কি করলাম? এই যে স্পর্শক টানলাম। তাহলে ই1 বিন্দুর স্লোপটা হচ্ছে কি? ফ্ল্যাটার। আর ই2 বিন্দুর স্লোপটা হচ্ছে কি? খাড়া। ই1 এর স্লোপটা কত? ফ্ল্যাটার। আর ই2 এর স্লোপটা কি? খাড়া। তাহলে ই1 এর স্লোপ যদি আমি 3 ধরি, তাহলে ই2 এর স্লোপ কত ধরবো? 5। মনে করি 3 এর চেয়ে বেশি। আবারও বলছি, কারণ আমরা কি বলেছি? স্পর্শক যদি কি হয়? খাড়া হয়, স্লোপ বেশি হবে। তাহলে ই1 বিন্দুতে স্পর্শকটা ফ্ল্যাটার, মনে করি স্লোপ ধরেছি 3। ই2 তে স্লোপটা খাড়া, তাহলে 3 এর চেয়ে বেশি ধরবো, 4 ধরবো, 5 ধরবো, আমাদের ইচ্ছা 5 ধরেছি। তাহলে ই1 বিন্দুতে স্লোপ যদি 3 ধরি, এর অর্থ মানে কি? এর অর্থ হচ্ছে যে ই1 বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন 1 একক বৃদ্ধি করলে ওয়াই দ্রব্যের উৎপাদন 3 একক ছাড়া লাগবে। আর ই2 বিন্দুর স্লোপ কত বলেছি? 5। এর অর্থ হচ্ছে ই2 বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন 1 একক বৃদ্ধি করলে ওয়াই দ্রব্যের উৎপাদন 5 একক ছাড়া লাগবে। ঠিক আছে? এর মানে হচ্ছে যে উত্তলাকৃতির উৎপাদন সম্ভাবনা রেখার ডান দিকে গেলে, লিখে রাখো, খাতায় লিখে রাখো, উত্তলাকৃতির উৎপাদন সম্ভাবনা রেখার ডান দিকে গেলে রেখার স্লোপ বাড়ে, লেখার স্লোপ বাড়ে। এর মানে ডান দিকে গেলে আগে 1 একক এক্স এর উৎপাদন বৃদ্ধি করলে যতটুকু ওয়াই সারবো, ডান দিকে গেলে ওয়াই সারার পরিমাণ তার চেয়ে বেশি হবে। এখন আরেকটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, গুরুত্বপূর্ণ কথা বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি আরেকটা, সেটা হচ্ছে লিখে রাখো। সেটা হচ্ছে একটা দ্রব্য পাওয়া যায় দুটি উপায়ে, একটি উৎপাদন করে আর একটা হচ্ছে বিনিময় করে। আমি আবার বলছি, একটি দ্রব্য পাওয়ার কয়টা পদ্ধতি? 2টা উপায়। একটা হচ্ছে উৎপাদন করে আর একটা হচ্ছে বিনিময় করে। আমি ওয়াই দ্রব্য উৎপাদন করে পেতে পারি, আবার আমি ওয়াই দ্রব্য উৎপাদন না করে বিনিময় করে পেতে পারি। সেটা কিভাবে? আমি এক্স উৎপাদন করে এক্স এর বিনিময়ে ওয়াই পেয়ে যেতে পারি। তাহলে একটা দ্রব্য পাওয়ার পদ্ধতি কয়টা? 2টা। একটা হচ্ছে উৎপাদন করে পাওয়া যায় আর একটা হচ্ছে বিনিময় করে পাওয়া যায়।
আমি ওয়াই উৎপাদন করে পেতে পারি, আবার আমি ওয়াই উৎপাদন না করে এক্স উৎপাদন করে বাজারে বিনিময় করে আমি ওয়াই পেতে পারি। বিনিময় করে কি পরিমাণ এক্স পাবো সেটা মূল্য রেখা নির্দেশ করে। উৎপাদন করে কি পরিমাণ এক্স বা ওয়াই পাবো সেটা উৎপাদনের সম্ভাবনা রেখা নির্দেশ করে। বিনিময় করে কি পরিমাণ এক্স বা ওয়াই পাবো সেটা মূল্য রেখা নির্দেশ করে, এবং উৎপাদন করে কি পরিমাণ এক্স বা ওয়াই পাবো সেটা উৎপাদনের সম্ভাবনা রেখা নির্দেশ করে। ভূমি অক্ষে এক্স দৈর্ঘ্য, লম্ব অক্ষে ওয়াই দৈর্ঘ্য ধরেছি। এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, আমি এখানে একটা মূল্য রেখা আঁকলাম, এখানে আরেক মূল্য রেখা আঁকলাম সমান্তরাল করে, আরেকটা মূল্য রেখা আঁকলাম সমান্তরাল করে। কয়টা মূল্য রেখা? P0, P1, P2, তিনটা মূল্য রেখা অঙ্কন করেছি। এর ভিতরে P0 মূল্য রেখা E1 বিন্দুতে ছেদ করেছে, P1 মূল্য রেখা এটা E0 বিন্দুতে ছেদ করেছে, E1 বিন্দুতে ছেদ করেছে, আর P2 মূল্য রেখা E2 বিন্দুতে স্পর্শ করেছে। তিনটা মূল্য রেখা অঙ্কন করেছি। একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, এই তিনটা মূল্য রেখা কি একই মূল্য নির্দেশ করে না ভিন্ন মূল্য নির্দেশ করে? আনসার, একই মূল্য নির্দেশ করে, একই মূল্য নির্দেশ করে, একই মূল্য নির্দেশ করে। কেন? তিনটা রেখা আমি বলেছি সমান্তরাল করে অঙ্কন করেছি, আর সমান্তরাল রেখার ঢাল কি? সমান হয়। আমি 10টা সমান্তরাল রেখা অঙ্কন করি, সবার ঢাল যদি কি হয়? সমান হয়। সবার ঢাল যদি কি হয়? সমান হয়, তাহলে মূল্য কি হবে? সমান হবে। তিনটা সমান্তরাল রেখা। এখন একটু লক্ষ্য করি, এখানে মূল্য রেখাটা খাড়া, অত মূল্য রেখার স্লোপ ধরেছি কত? আমি মূল্য রেখার স্লোপটা ধরলাম 5, আর উৎপাদন সম্ভাবনা রেখার স্লোপ বের করতে হলে স্পর্শক টেনেছি। স্পর্শক ফ্ল্যাটার না? হ্যাঁ, ফ্ল্যাটার। তাহলে এটা স্লোপ কত ধরেছি? 3। আবার এই বিন্দুতে উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল বার করার জন্য আরেকটা স্পর্শক টেনেছি, এটা স্লোপ কত হবে? 4। কেন? আমরা একটু আগে বলেছি উৎপাদন সম্ভাবনা রেখার ডান দিকে গেলে স্লোপ কি হয়? বাড়ে, কারণ এটার চেয়ে স্পর্শকটা খাড়া। আর এই বিন্দুতে যদি E2 বিন্দুতে যদি আমি যদি কি করি? স্পর্শক টানি, তাহলে দেখা যাচ্ছে এটা কার সাথে মিলে যাচ্ছে? P2 এর সাথে মিলে যাচ্ছে। কার সাথে? P2। অর্থাৎ E2 বিন্দুতে মূল্য রেখার স্লোপ আর উৎপাদন রেখার স্লোপ কি? সমান। মানে কত? 5। এখানেও মূল্য রেখার স্লোপ কত? 5। যেহেতু মূল্য রেখা তিনটা কি করেছি? মূল্য রেখা তিনটা কি করেছি? সমান্তরাল করে অঙ্কন করেছি। এর মানে যে এই P0 মূল্য রেখার স্লোপ 5 হলে P1 এর মূল্য রেখার স্লোপ এখানে 5 হবে E1 বিন্দুতে, P2 এর মূল্য রেখার স্লোপ E2 তে কত হবে? 5 হবে। কারণ প্রত্যেকটা মূল্য রেখা সমান্তরাল, যদি 5 ধরি তিনটাই কি হবে? 5 হবে। ঠিক আছে। আর উৎপাদন সম্ভাবনা রেখার স্লোপ বের করার জন্য এখানে স্পর্শক অঙ্কন করেছি 3, এটার চেয়ে এটা স্পর্শক একটু খারাপ 4 ধরেছি, আর এখানে স্পর্শক আর মূল্য রেখার স্লোপ মূল্য রেখা কি হয়ে গেছে? মিলে গেছে। অর্থাৎ মূল্য রেখার স্লোপ 5, উৎপাদন সম্ভাবনা রেখার স্লোপ কত? এখানে 5। এখন আমরা একটু চিন্তা করি, আমরা এই মূল্য রেখার স্লোপ বলে দিচ্ছে যে বাজারে 1 একক এক্স এর বিনিময়ে 5 একক ওয়াই পাওয়া যায়। কে বলে দিচ্ছে? মূল্য রেখার স্লোপ বলে দিচ্ছে। আমরা বিনিময় করে যদি ওয়াই পেতে চাই, তাহলে 1 একক এক্স এর বিনিময়ে কত একক ওয়াই পাওয়া যাবে? 5 একক ওয়াই পাওয়া যাবে। ঠিক আছে। আর উৎপাদন সম্ভাবনা রেখা বলছে আমি এখানে যদি আমি উৎপাদন করি E0 বিন্দুতে, তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 1 একক বৃদ্ধি করলে, এক্স দ্রব্যের উৎপাদন 1 একক বৃদ্ধি করলে ওয়াই দ্রব্যের উৎপাদন 3 একক কি করা লাগবে? সারা লাগবে। ওয়াই দ্রব্যের উৎপাদন কত সারা লাগবে? 3 একক সারা লাগবে। ঠিক আছে। তাহলে দেখেন, আমি E0 উৎপাদন করলে 1 একক এক্স এর উৎপাদন বৃদ্ধি করলে ওয়াই সারা লাগে 3 একক। আর মূল্য রেখা বলছে 1 একক এক্স
উৎপাদন করে যদি বিনিময় করি তাহলে ওয়াই পাবো কত 5 একক। তাহলে এক্স উৎপাদন করাটা লাভজনক, কারণ এক্স উৎপাদন করলে ওয়াই ছাড়া লাগে 3টা, আর বাজারে বিনিময় করে পাই কয়টা 5টা, 2টা বেশি। তাহলে এক্স উৎপাদন করাটা লাভজনক। আমি এক্স এর উৎপাদন বাড়িয়ে কোথায় গেলাম? ইউ1 বিন্দুতে। ইউ1 বিন্দুতে আবার উৎপাদন সমানরেখার স্লোপ কত 4। এর মানে একটা এক্স এর উৎপাদন বাড়ালে ওয়াই কয়টা ছাড়া লাগবে? মাইনাস কয়টা ছাড়া লাগবে? 4টা। যেহেতু উৎপাদন সমানরেখার স্লোপ 4, মানে একটা এক্স এর উৎপাদন বাড়ালে ওয়াই ছাড়া লাগবে 4টা। কিন্তু বাজারের মূল্যরেখার স্লোপ কত? 5 না? 5 বলে দিচ্ছে, এই যে মূল্যরেখার স্লোপ কত ধরেছি? 5 বলে দিচ্ছে যে একটা এক্স এর বিনিময়ে 5টা ওয়াই পাওয়া যায়। এর মানে আমি একটা এক্স এর উৎপাদন বৃদ্ধি করলে ওয়াই ছাড়া লাগে কয়টা? 4টা। আর একটা এক্স উৎপাদন করে বাজারে যদি বিনিময় করে ওয়াই কয়টা পাবো? 5টা। একটা ওয়াই বেশি পাওয়া যায়, অর্থাৎ এক্স এর উৎপাদন লাভজনক। আমি বাড়ালাম, আমি E2 বিন্দুতে গেলাম। E2 বিন্দুতে উৎপাদন সমানরেখার স্লোপ কত? 5, মানে একটা এক্স এর উৎপাদন বাড়ালে ওয়াই ছাড়া লাগে কয়টা? 5টা। আর বাজারে একটা এক্স বিনিময় করে ওয়াই কয়টা পাই? 5টা। সমান সমান, অর্থাৎ আমি ভারসাম্য লাভ করব কোনটায়? E2 বিন্দুতে। এর মানে সিদ্ধান্ত হয়ে গেল মূল্যরেখা এবং উৎপাদন সমানরেখা যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। মূল্যরেখা এবং উৎপাদন সমানরেখা যে বিন্দুতে ভারসাম্য স্পর্শ করে সেই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। পরবর্তী আলোচনা নেক্সট ক্লাসে করব। আজকে এখানেই শেষ করছি। যে সবাইকে ধন্যবাদ।